নদীমাতৃক বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া যমুনা নদীর বুকে জেগে ওঠা কুদালদহ চর যেন এক টুকরো প্রাকৃতিক শিল্পকর্ম। নদীর তীরে জেগে ওঠা এই চরের প্রকৃতি যেমন মন কাড়ে, তেমনি এখানকার মানুষের জীবনযাপনও সাহস, শ্রম আর সংগ্রামের এক অনন্য উদাহরণ। প্রতিদিন সূর্য যখন মাথার উপরে ওঠে তখন কুদালদহ চর যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। বালুময় চরে চলাচলের মাটির পথ, বিস্তৃত ধানক্ষেত আর দুরন্ত বাতাসে দুলে ওঠা বিভিন্ন ফসলের মাথা যেন জীবন্ত এক আবহ সৃষ্টি করে। এই চরে কোনো গাছ নেই, তাই তো এখানে পাখি গান গায় না। তবে পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানির মৃদু শব্দ কান পাতলেই শোনা যায়। নির্জন এই চরে বাতাসের শব্দের সাথে যমুনা নদীর কুলুকুলু শব্দ এক অপূর্ব সুর সৃষ্টি করে। তবে এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। কুদালদহ চরের মানুষের জীবন যেন চিরন্তন সংগ্রামেরই নামান্তর। বর্ষা এলে ভয় হয় নদী ভাঙ্গনের, শুষ্ক মৌসুমে থাকে পানির অভাব। প্রতি বছর বন্যা এসে নিয়ে যায় ঘরবাড়ি, ক্ষেতের ফসল। তবুও এখানকার মানুষ হাল ছাড়ে না, নতুন করে ঘর বাঁধে, আবার মাঠে নামে। এই সাহসই তাদের জীবনের চালিকা শক্তি। চরের প্রায় সব মানুষ কৃষিকাজ ও গবাদি পশুপালনের উপর নির্ভরশীল। বর্ষাকালে যখন চারিদিকে পানিতে থই থই করে তখন সবাই মাছ ধরে জীবন যুদ্ধে কোনো রকমে বেঁচে থাকে। আধুনিক সুযোগ সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন হলেও তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে তাদের জীবন। চরের এই সাদাসিধে মানুষগুলোর চোখে স্বপ্ন আছে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। সরকার বা কোনো এনজিওর সহযোগিতা পেলে হয়তো তাদের জীবন আরও একটু সহজ হতো। তবে তার অভাব পূরণ করে তারা নিজেদের চেষ্টাতেই। এই চরের মানুষ আর প্রকৃতি যেন পরস্পরের পরিপূরক। মানুষ রক্ষা করে প্রকৃতিকে, আর প্রকৃতি দেয় মানুষকে বাঁচার রসদ। কুদালদহ চর শুধু একটি স্থান নয়, এটি হলো জীবন সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিদিন রচিত হয় সাহস, সৌন্দর্য আর স্বপ্নের নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আসছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার, এটা হচ্ছে উলিয়ার ঘাট পার হয়ে নদীর এপারে এসেছি, যেটা কটাপুর এই পাশে অবস্থিত। এখান থেকে চরের দিকে যাব আমরা, চরের সৌন্দর্য দেখবো, চরের মানুষের জীবনযাত্রা দেখবো, সবকিছু দেখবো আজকের এই ভিডিওতে। তো তার আগে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আগে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখন পানি যতটুকু দেখতে পাচ্ছেন, আগে এতটুকু পানি ছিল না, আরও অনেক নিচে পানি ছিল। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন বা দেখতে পারবেন যেখানে পানি অনেক নিচে ছিল, কিন্তু এখন দেখেন কত উপরে পানি চলে এসেছে। এখানে আরও বেশ কিছু দোকান ছিল যেগুলি ভেঙে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাস মধ্যে যখন বর্ষাকাল শুরু হবে তারপরই দেখা যাবে এখানে পানি, এই আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে পানি দিয়ে ভরে যাবে। তারপর একেবারে এখান থেকে অনেক দূরে যেটা একটা কটাপুর বাজার রয়েছে, আমি কটাপুর বাজারের আরেকটা ভিডিও রয়েছে সেখানে দেখিয়েছিলাম, ওইখানে একটা ঘাট হয়ে যাবে। এই ঘাটটা ওইখানে ট্রান্সফার হবে, তারপর মানুষ গিয়ে সরাসরি সেখানে নামবে। অনেকেই আছে সরাসরি বাড়িতে গিয়ে নামবে। এখন যে মরুভূমির মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একদম মানে পানিতে ভরপুর হয়ে যাবে। একদম দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি। আর এখান থেকে যখন পানি ভরে এখন থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত পানি চলে যাবে, পুরোটা একটা সাগরের মতো হয়ে যাবে। কোন জায়গায় আসলে পানি হ্যাঁ নদী ভাঙে
নদী পার হয়ে গেছেন গা, তারও ভালো জায়গা গেছেন, টাউনও গেছেন, টাউনে গেছি গিয়া এলে নিয়ে কই যান? সেটা ভাত দানে না এই যে তোর ডেরা বান পৌঁছলাম না হ্যাঁ, হ্যাঁ সব শুনি জায়গা না ভেঙে নিয়ে যাচ্ছে আবার সিজনের সময় আসুন আপনার নাম কি? হ্যাঁ, মুখ বলেছেন ওই যে নৌকা বাইসের পরে আছেন তো ওই জন্য জিজ্ঞেস করলাম। নৌকা বাইস করেন আপনি? দোয়া করছেন আল্লাহ করেন, প্রতি বছরই করেন? ওই যে বাদল চেয়ারম্যানের তাই নাকি? তাহলে আপনার তো মনে হয় মেলা শক্তি দিলে। ভালো লাগলো চাচা। প্রাকৃতিক পরিবেশ আর কাকে বলে দেখেন, এত সুন্দর চিকন চিকন ধানের আবাদ করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। বাতাসে ধানের শীষ দোল খাচ্ছে। ইস, মানে এই সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি শহুরে জীবনে কিংবা দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা অবশ্যই চরের বা গ্রামের এই দৃশ্যগুলোকে খুবই মিস করবেন এবং কি খুব আপন মনে হবে যেন আমি নিজেই এখানে এসেছি, এরকমই মনে হয়। পাশে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, এখানে ভুট্টাগুলি ছিঁড়ে ফেলা হয়েছে, গাছগুলি এখন আছে, এগুলোকে পরবর্তীতে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে রান্নার কাজে। যে রাস্তা যেটা ছিল দেখেন একটু পানি জমে গেছে, যেখানে যাতায়াত করা একটু কঠিনই বটে। তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। জীবনটা এখানে যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজ নয়, এখানে অনেক কঠিন জীবনযাপন। এই বাড়িঘর বন্যায় ভেঙে নিয়ে যাচ্ছে, নদী ভেঙে নিয়ে যাচ্ছে, তারপর তারা নতুন করে আবার আরেক জায়গায় বাড়িঘর করছে, এরকমই হচ্ছে এখানকার অবস্থা। চরের ভিতরে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি বলা চলে চরকে, তেমনি এখানকার জনজীবনও অনেক কষ্টের, অনেক মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নাই। আমি অনেকবার এই চরে এসেছি, এখানকার জনজীবন, এখানকার মানুষের সাথে মিশেছি, দেখেছি এখানকার জীবন বেশ কষ্টের। এখানকার বাড়িঘর কয়েকদিন পর পরই ভাঙতে হয়, আরেক জায়গায় নিয়ে যেতে হয়, এরকম একটা সিচুয়েশন। এখানকার যে আবাদি ফসলগুলি, এটা বছরে মাত্র একবার আবাদ করা হয়, হয়তোবা মরিচ, কত জায়গায় ভুট্টা, কত জায়গায় গম, যেটা শীতকালীন সবজি, শীতকালীন ফসল যেগুলি, এগুলি আসলে আবাদ করা হয়। তার পরবর্তীতে বাকি সময়টাতে এখানে পানিতেই ভরপুর থাকে। এখন যেমন আছে শুধু ভুট্টা আছে, ভুট্টা গাছ আছে কিছু, যেগুলি অল্প কিছুদিনের মধ্যে কেটে ফেলবে। তারপর রয়েছে গম, বেশ কিছু গমের ক্ষেত রয়েছে এখানে। এছাড়া বাড়তি কোনো ফসল নেই। দু এক জায়গায় যেগুলি উঁচু জায়গা, যেখানে পানি উঠতে দেরি হবে, এরকম জায়গায় তারা শুধু ধানের আবাদ করেছে, ধানও আছে খুবই অল্প পরিমাণে। তো এরকমই হচ্ছে জনজীবন। এখন হালকা একটু বৃষ্টি হওয়ার পরে দেখেন কতটুকু ঘাস দিয়ে ভরপুর হয়ে গেছে, চারিদিকে ঘাস দিয়ে ভরপুর হয়ে গেছে এখানে। মানে একটা সবুজের লীলাভূমি বলা চলে এটাকে। বাবু রে ঢাকা শহরের কি আলা হয় রে, দেশের মানে হার বিছানোর জন্য নাকি? না এটা খাওয়ার জন্য। না না তো কোনো না এলে তো বিছন ভালো হবে। হ্যাঁ বড়টা বাসিতে না হ্যাঁ, নিচের গিল্লা লাগে তা কোনো আওয়াজ একবারে করোনা কোনো ফসল না ও ভুট্টা তুলেন গা ছবি তাই মরিচ তো আপনার ঘরে নিজেদের আবাদের নাকি? মরিচ, শুকনো মরিচ, এগুলা গাছ থেকে পাকাটা পার হয়েছে নাকি? জি জি এটা 2 নম্বরটা 2 নম্বর হ্যাঁ, ওই যে মিক্স করা 1 নম্বরটা বেশি লাভেন, এটা বেশি পাওয়া যাবে। ওই বাবু 8000 টাকা কি 8000 7000 মন? তাও তো পাওয়া যায় গো, অনেক মানুষ যে আর দামি পায় না। মেরা ভুট্টা ভুট্টা এখানে প্রায় 15-16টা ঘর আছে এখানে, এই অঞ্চলটাতে, এইটুকুর ভিতরে একটু উঁচা জায়গা, এখানে বাড়িঘর করা হয়েছে। 15-16টা ঘর রয়েছে, যেখানে প্রায় 50 থেকে 60 জন মানুষ বসবাস করে। পানি আসার পরে অনেকে চলে যায়, অনেকে শেষ পর্যন্ত থেকে যায়। যাদের আর কোনো যাওয়ার জায়গা থাকে না, তারা বাধ্য হয়ে থেকে যায় এখানে। প্রত্যেকেরই আলাদা গরু ছাগল রয়েছে। গরু ছাগলের জন্য বর্ষাকালে খাবার জোগাড় করা, ঘাস জোগাড় করা খুবই কঠিন কাজ হয়ে যায়। অনেক দূরে দূরে গিয়ে নৌকা দিয়ে গিয়ে ঘাস কেটে তারপরে আনতে হয়। এখানকার জীবনযাত্রা এমনই। এখানে আগে একটা ঘর ছিল, এর আগে যখন এসেছিলাম
এই ঘরটা এখানে ভেঙে ফেলা হয়েছে। শুধু এই জায়গাটাই হচ্ছে উঁচা, হ্যাঁ? আর পাশে যত জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে নিচু জায়গা। একটা গোসলখানা, গ্রামের গোসলখানা। আসলে সব দেখলে অনেক পুরাতন স্মৃতি মনে হয়। যখন গ্রামের দিকে বেড়াতে যেতাম নানি বাড়ি দাদির বাড়ি, তখন সেখানে এরকম গোসলখানা ছিল। আসলে বিষয়টা দেখেন, যারা এইসব স্মৃতিচারণ করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বাংলার প্রাচীন একটা জীবন পার করে এসেছেন। যারা এরকম ধরনের গোসলখানা দেখেননি তাদের জন্য আসলে এটা দেখানো। দেখেন আসলে কেমন কলা গাছ বাতাসে একদম মনে হয় উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমার ভিডিওগুলোতে আসলে আমি বাংলার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের যে আবহমান গ্রাম বাংলার দৃশ্যগুলি সেগুলি দেখানোর চেষ্টা করি। মুরগিকে চাউল দেওয়া হয়েছে খাওয়ার জন্য। ভুট্টা এড়ানোর পর এটা শুকাতে দেওয়া হয়েছে। ভুট্টা শুকানোর পরে কি করবেন এগুলা? লাগাবেন, লাগানোর জন্য বীজ করছেন এটা? আর বাকিগুলো বিক্রি করে ফেলছেন? কিরম দাম পাইছেন এবার? 1050 মন নাকি? মন হলো শূন্যটা হলো 1050 আর কাঁচাটা হলো 800। মোটামুটি দাবাত করছিলেন নাকি? না, আমরা আবাদ করিনি, আমাকে মানুষজন নেই, আমি একা থাকি। একাই থাকেন? ছেলে মেয়ে? ছেলে মেয়ে, একটা ছেলে দুইতে, ওর মনে হয় ঢাস হচ্ছে জায়গা। তাহলে এখানে চলেন কিভাবে আপনি? আল্লাহ দিয়ে আমরা চলা বিড়ি দে, মাসে মাসে একটা বিড়ি তৈরি করে। ওই যে পোলা আছে, পোলা তুলা পুরা করা। আর আমার 1000 দিয়ে আছে। 1000 দিয়ে 1 মাস চলে আপনি? চলাই না, তারপর না চললে কি তাই যে দেন আর তো কেউ যার মানুষ নেই। আর এমনি আবাদ টাবাদ কোনো কিছু করেন না? নাই না, আবার পাগল ওরা ছাগল পালছি, এই ছাগল আছি। এমনি বাড়ি কোন জায়গায় আপনার? এখানে নাকি দূরে? বাড়ি এখানেই আসছিল আগের বাড়ি। আর 7টা ভাঙ্গা দিয়ে এখন কেটে কেটে যায় 2 কাঠা জমি নিয়ে প্লা নিচে নিয়ে উঠছে একটা ঘর উঠাইছে। ওই যে আবার উঠে আবার এই যে ছাগল চলার জন্য যে চরান দেখি বেরিয়ে আসছে। কোনো জায়গায় আবাদ বসে নাই, ক্ষেত খোলা নাই, কোনো পালন মানুষের তো খেতে রাইতে যাওয়ার দেয় না। নিজে তো মনে করেন নিজের শ্বশুরের সম্পত্তি, বাপদাদার সম্পত্তি আসিল, বেচলে হোক কি এলে যে তাও তো এটা নিজের দেশ, নিজের আমরা জন্মভূমি, ইনুই জন্ম হয়েছে, ইনুই বিয়ে হয়েছে, ইনুই বিয়ে হয়ে গেছি গিয়ে ছেড়ে তো যাওয়ানো যায় না। হ্যাঁ, এনার কটাই যাম এই জন্য যে ভাই আলাদা ঘর কষ্ট করে থাকতে লাগছে। চরের দিকে আসলে মানুষের দুঃখ কষ্টের কথাই শোনা লাগে বেশি। এখানে মানুষের দুঃখে কষ্টের যেন শেষ নেই। হাজারো অভিযোগ দেশের প্রতি, দেশের সরকারের প্রতি, সবার প্রতি হাজারো অভিযোগ। তারপরেও তাদের বেঁচে থাকতে হয়, কর্ম করতে হয়, কিছু না কিছু খেতে হয়। এই জন্যই আর কি জীবনটা একটু বিচিত্র রকম এখানে। তো এইরকম জীবন নিয়ে হচ্ছে চরের জীবন। এখানে যার যার আলাদা আলাদা ঘর রয়েছে, আলাদা গোসলখানা, আলাদা টয়লেট, স্যানিটেশন ব্যবস্থা তেমন একটা ভালো নেই। এখানে দেখেন ভুট্টার যে গাছগুলি আছে এগুলি কেটে দেওয়া হয়েছে গরুকে, আর যেগুলি শুকনো পড়ে থাকবে সেগুলি আসলে লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করার পর এভাবে রেখে দেওয়া হয়েছে, যেটা এখন এড়ানো হবে। এড়ানোর পর এটা রোদে শুকানো হবে। কাঁচা বিক্রি করলে এক দাম, আর শুকনা বিক্রি করলে হচ্ছে আরেক দাম। প্রচন্ড রোদের মধ্যে হেঁটে যাচ্ছি। আবার খুবই মর্মান্তিক একটা জায়গা। এত রোদ, কোনো গাছের ছায়া নেই। শুধুমাত্র যেখানে ঘর তোলা আছে সেখানে ঘরের নিচে গেলে শুধু সেখানে বসে থাকা যায়। বাকি জায়গাটুকুতে পুরোপুরি রোদ, একদম ঘেমে একদম একাকার হয়ে গেছে। খুবই গরম এখানে। বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে সবসময় তপ্ত থাকে, এটা জানা কথাই।
কিন্তু এখানে যেন গরম, যেন সূর্য যেন এখানে আগুন ঢেলে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, চরের ভিতরে এরকম করে আগুন ঢেলে দিচ্ছে। যদিও এখানে বাতাস আছে মোটামুটি, তারপরেও এখানে বেশ গরম, অনেক গরম। এখানে চলাফেরা খুব কঠিন। এখানে গতকাল রাতে বৃষ্টি হওয়াতে এখানে মাটি কিছুটা শুকনা রয়েছে, বালু তেমন একটা নেই। তারপরেও এখানে গরু ঘাস খাচ্ছে, মহিষ ঘাস খাচ্ছে, ছাগলদের ঘাস খাওয়ানো হচ্ছে। এরকম করে চলছে জীবনকাল। এখানে কিছু জায়গায় পানি জমে আছে, সামনে নদীর পানি বেড়ে যাবে। এসবই হচ্ছে এই চরের জীবন। চলুন আরেকটুখানি এগিয়ে যাওয়া যাক, আরেকটু এগিয়ে গিয়ে দেখি সেখানকার চরের জীবন কেমন। মরিচ তুলতেছেন? নিজেরই ক্ষেত তো, হ্যাঁ তাই না? কত টাকা আবাদ করছিলেন? শুকনা মরিচের জন্য তুলতেছেন না? এগুলো কি শুকায় বিক্রি করবেন না কেমনে বিক্রি করে ফেলবেন? শুকানোর পরে বিক্রি করবেন। আবাদ কেমন হয়েছে আপনার ঘরে? এই দূরে থেকে পানি পাইপ দিয়ে এনে আরেক জায়গায় সেচ দেওয়া হচ্ছে। দেখেন পাইপটা চলে গিয়েছে ওই ক্ষেতের মধ্যে। আসলে এখানে উঁচু নিচু মাটি হওয়ার কারণে দেখা যায় যে নাইল খুঁজে দিলে, নাইল করে দিলে এখান দিয়ে পানি যাবে না। এই কারণে পাইপ দিয়ে পানি নিয়ে যায় খেতে সেচ দেওয়া হচ্ছে। এখানে একটা ধানের ক্ষেত আছে। সামনে 1 মাসের মধ্যে ধান গাছগুলি কাটা হবে, শুকানোর পরে শেষবারের মতো পানি দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি আবার সেই ঘাটের দিকে। এটা নৌকা পার হবো, নৌকা কিভাবে পার হই সেটাও দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। নৌকাতে কেমন মানুষ হয় সব কিছুই থাকবে। তো চলুন আর এগিয়ে যাওয়া যাক, নৌকার ঘাটে যাই, নৌকা দিয়ে পার হই। সেই পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন। তো নৌকা প্রায় ছেড়ে দিবে, আবার যদি নৌকা ফেরত আসতে চাই সেক্ষেত্রে 1 ঘন্টা টাইম লাগবে। সেজন্য আমরা একটু তাড়াহুড়া করে যাচ্ছি যেন নৌকাটা ধরতে পারি। অনেক যাত্রী হয়, প্রতি পারাপারে অনেক যাত্রী হয়। একবার নদী পারাপারে 30 টাকা করে নেয় জনপ্রতি। আর প্রতিবারে যতবার, একবারের পরে যতবার আপনি পারাপার করবেন ওগুলো টাকা লাগে না। অর্থাৎ দিনে একবার পেমেন্ট করলেই আপনি যতবার খুশি ততবার যাতায়াত করতে পারবেন। নৌকা ছেড়ে দিচ্ছে এখন, ওই পারে যেতে হবে। বিশাল যমুনা, এই যমুনাটা এক সময় আরো বড় হয়ে যাবে অল্প কিছুদিন পরে। প্রতি পারাপারে নৌকা ভর্তি মানুষ যাতায়াত করে এখান থেকে। নৌকা পারাপারের জন্য 30 টাকা করে দিনে দিতে হয়। 30 টাকা করে দিলে আপনি পরবর্তীতে যতবার দিনে যতবার খুশি যাতায়াত করবেন, সেক্ষেত্রে আর কোনো টাকা লাগবে না। বেশ কিছুক্ষণ চলার পর একদম পাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা। নদীটা অনেক বড়, বেশ বড়। এটা হচ্ছে উলিয়া পাইলিং ঘাট, কাছাকাছি চলে এসেছি একদম। প্রমত্তা যমুনার এই বিশাল অংশ পাড়ি দিয়ে আমরা একদম ঘাটের পাড়ে এসে পড়েছি এখন। আমনে বিলাল মোরা এসে পুষ্কর না আলু বাইতে আমরা আমনে বাইতে আইছে বিলাল মোরা আমরা বাইতে রাখা আর বাড়ি দিতে বিলাল মোরা কাছে দিন লাগা গাড়ি আগে না হবে আগে মানুষ নাম উড়ো এখানের ঘাটটাও আগে অনেক নিচে ছিল, অনেক নিচে ছিল। বেশ কয়েকদিন আগেও আমরা নিচে দেখেছি, এখন অনেক উপরে উঠে গেছে, পানি এসে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। নৌকা দিয়ে পার হয়ে উলিয়া ঘাট পাড়ে চলে এলাম আমরা।
তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো এটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটিতে লাইক দিবেন, প্লাস কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।